আমাদের এই পৃথিবীতে যে কত রকমের জীব আছে তার কোনো হিসেব নেই। কিন্তু এই যে এত বৈচিত্র্য, এর মধ্যে বিজ্ঞানীরা কিভাবে একটা শৃঙ্খলা খুঁজে বের করেন? মানে সব কিছুকে গুছিয়ে রাখেন কিভাবে? চলুন আজ এই দারুণ ব্যাপারটা নিয়েই কথা বলা যাক। তো আলোচনার একেবারে শুরুতে আমাদের একটা খুব মৌলিক প্রশ্ন করতে হবে। আচ্ছা, একটা জিনিসকে যে আমরা জীবন্ত বলি, এর আসল মানেটা কি? কোন ভিত্তিতে আমরা একটা জীব আর একটা জড় বস্তুর মধ্যে তফাৎ করি? প্রশ্নটা শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটাই আমাদের জন্য বিজ্ঞানীর একটা বিশাল আর মজার জগতের দরজা খুলে দেবে। দেখুন, পাখিটা জীবন্ত আর টেবিলটা জড়, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা শুধু এইটুকু বলে থেমে থাকেন না। কোনো কিছুকে জীবন্ত বলার জন্য তাদের কাছে কিছু নির্দিষ্ট নিয়ম বা মানদণ্ড আছে, আর এই নিয়মগুলোই হলো জীবনের মূল ভিত্তি। মানে সব জীবন্ত জিনিসের মধ্যেই কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য থাকে, যেমন তাদের খাবার বা পুষ্টির দরকার হয়, তারা বড় হয়, বংশবৃদ্ধি করে, চারপাশের পরিবর্তনের সাড়া দেয় আর সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। এই নিয়মগুলো দিয়ে কিন্তু পুরো জীবজগৎকে চেনা যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল জীবন্ত জিনিস কাকে বলে। কিন্তু এই পৃথিবীতে তো কোটি কোটি রকমের জীব আছে, তাদের সবাইকে একসাথে গোছানো হবে কিভাবে? ঠিক এখানেই চলে আসে শ্রেণীবিন্যাসের ধারণাটা। এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 15 লক্ষ, হ্যাঁ ঠিকই শুনছেন, 15 লক্ষ আলাদা আলাদা প্রজাতির জীব খুঁজে পেয়েছেন। একবার ভাবুন তো, এত বড় একটা সংখ্যাকে গুছিয়ে রাখা, মন্নাজ্জাম করা, কতটা বড় একটা চ্যালেঞ্জ। বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন এটা যেন সমস্ত জীবন্ত জিনিসের জন্য একটা বিশাল লাইব্রেরি। লাইব্রেরিতে যেমন বিষয় অনুযায়ী বইগুলো আলাদা আলাদা শেলফে সাজানো থাকে, ঠিক সেভাবেই প্রত্যেকটা জীবকে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট দলে রাখা হয়। আর এই দারুণ ব্যবস্থাটা কিন্তু আমাদের বিবর্তনের পথটা বুঝতেও অনেক সাহায্য করে। এখন এত বড় একটা লাইব্রেরি চালাতে গেলে তো একটা মানচিত্রের দরকার, তাই না? এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই মানচিত্র। একে বলা হয় 5 কিংডম বা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে চলুন আর দেরি না করে আমাদের এই জীবনের লাইব্রেরির মূল যে 5টা ভাগ, সেই রাজ্যগুলোতে একটা ছোট্ট চক্কর দিয়ে আসি। প্রথমেই আসি মনেরা রাজ্যে। এরা হলো জীবজগতের সবচেয়ে সহজ সরল সদস্য। যেমন ধরুন ব্যাকটেরিয়া, এদের কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস ঠিকঠাকভাবে গোছানো থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম যেন একটা অফিসে বসের জন্য আলাদা কোনো ঘর নেই, সবকিছু একসাথে মিলেমিশে একাকার। এরপর হলো প্রোটিস্টা। এই রাজ্যটা অনেকটা অন্যান্য বা বিবিধ ক্যাটাগরির মতো। মানে যেসব এককোষী জীবকে অন্য কোনো রাজ্যে ঠিকঠাক ফেলা যায় না, তাদেরকে এখানে রাখা হয়। যেমন ধরুন অ্যামিবা, এই ডায়াগ্রামেও এর ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের 3 নম্বর রাজ্যটা হলো ছত্রাক বা ফাঞ্জাই। এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না, বরং অন্য মৃত বা জীবন্ত জিনিস থেকে পুষ্টি শোষে নেয়। মাশরুম এর খুব ভালো একটা উদাহরণ। এরা আসলে প্রকৃতির এক দারুণ রিসাইক্লার বা পুনশ্চক্রকারী হিসাবে কাজ করে। এরপর আসছে প্ল্যান্টি রাজ্য, অর্থাৎ গাছপালার জগৎ। এই রাজ্যের সদস্যরা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে। আর সবশেষে আমাদের পঞ্চম রাজ্যটা হলো অ্যানিমেলিয়া, মানে প্রাণী জগৎ। আমরা সবাই কিন্তু এই রাজ্যেরই সদস্য। তো এই 5টা রাজ্যের মধ্যে উদ্ভিদ আর প্রাণী রাজ্যটা আমাদের সবচেয়ে পরিচিত। চলুন পরের অংশে এই দুটো রাজ্যের ভেতরে ঢুকে এদের ভাগগুলো একটু দেখে নিই। চলুন আমাদের ওই ক্লাসিফিকেশনের ম্যাপটাই একটু জুম করা যাক। প্রথমে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টিকে একটু কাছ থেকে দেখি। উদ্ভিদ জগৎকে প্রথমত দুটো খুব বড় দলে ভাগ করা হয়, আর এই ভাগটা করা হয় খুব সাধারণ একটা জিনিসের উপর ভিত্তি করে, তাদের ফুল আর বীজ হয় কি না। এই ভাগটা একটা উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায়। বাম দিকে যে ফার্ন গাছটা আছে, ওটা হলো অপুষ্পক। এদের ফুল বা ফল হয় না, এরা স্পোর বা রেণু দিয়ে বংশবৃদ্ধি করে, যা প্রায় ধুলোর কণার মতো। আর ডান দিকে আছে সপুষ্পক উদ্ভিদ, যারা বীজের মাধ্যমে নতুন গাছ তৈরি করে, আর সেই বীজের মধ্যে কিন্তু ভবিষ্যতের গাছের জন্য খাবার জমানো থাকে।
বেশ, এবার তাহলে আমাদের দ্বিতীয় জুম ইন করার পালা। চলুন এবার ঢু মারা যাক বিশাল আর বৈচিত্র্যময় প্রাণীরাজ্যে। প্রাণী জগতের যে কোটি কোটি সদস্য, তাদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য বিজ্ঞানীরা একটা প্রধান বৈশিষ্ট্যের উপর জোর দেন, আর সেটা হলো তাদের শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে কিনা। তার মানে পুরো প্রাণী জগৎকে প্রধানত দুটো দলে ভাগ করা হয়, মেরুদণ্ডী অর্থাৎ যাদের শিরদাঁড়া আছে, আর অমেরুদণ্ডী মানে যাদের শিরদাঁড়া নেই। একেবারে সহজ হিসেব। অমেরুদণ্ডী প্রাণীদের দুনিয়াটা যে কত বিশাল তা এই ছবিগুলোর বৈচিত্র্য দেখলেই বোঝা যায়। প্রজাপতি, কেঁচো, মশা, শামুক এই রকম অসংখ্য প্রাণী এই দলেই পড়ে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল পৃথিবীর প্রায় ৯৫% প্রাণী কিন্তু অমেরুদণ্ডী। অন্যদিকে মেরুদণ্ডী প্রাণীরা আমাদের অনেক বেশি পরিচিত, যেমন মাছ, ব্যাঙ, টিকটিকি, পাখি আর স্তন্যপায়ী প্রাণী। আমরা নিজেরাও তো এই দলেই পড়ি। এই ছবিতে সেরকমই কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। এই যে এত বড় একটা শ্রেণীবিন্যাসের সিস্টেম, এটা কিন্তু শুধু অচেনা জীবদের জন্য নয়। এই ব্যবস্থাটা আসলে আমাদের নিজেদেরকেও জীবজগতের এই বিশাল ছবিতে একটা জায়গা দেয়। সত্যি বলতে এই শ্রেণীবিন্যাসের সবচেয়ে সুন্দর দিকটাই হলো এটা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা একা নই। একটা ছোট্ট ইঁদুর থেকে শুরু করে বিশাল তিমি মাছ পর্যন্ত এই সিস্টেমটা দেখিয়ে দেয় যে সবার সাথেই আমাদের একটা যোগসূত্র আছে। সব মিলিয়ে তৈরি হয়েছে জীবনের এক অসাধারণ জাল। তো এই যে সিস্টেমটা, এটা এখন পর্যন্ত জানা সব জীবকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, গভীর সমুদ্রের নিচে বা গহীন জঙ্গলের ভেতরে এখনো কত যে অজানা প্রাণী লুকিয়ে আছে কে জানে। তার মানে আমাদের এই জীবনের মানচিত্রটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। আরও কত কি যে আবিষ্কার হওয়ার বাকি। আসলে ভাবার মতো একটা ব্যাপার, তাই না?